আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়বো হচ্ছে সার্জিক্যাল ইনফেকশন, একটা ইম্পর্টেন্ট টপিক ফর এমবিবিএস স্টুডেন্ট। উন্ড ইনফেকশন আমরা কিভাবে ডিফাইন করতে পারি? Infection of a wound can be defined as invasion of microorganism through tissues following a breakdown of local and systemic host defense. শুধুমাত্র লোকাল ডিফেন্সি ব্রেকডাউন হলে হয় না, সাথে সিস্টেমিক হোস্ট ডিফেন্সও ব্রেকডাউন হয়। এটা আমরা ক্লাসিফাই করার সময় বুঝবো। যদি ইনভেশন করবে মাইক্রো অর্গানিজম থ্রু টিস্যুস ফলোইং ব্রেকডাউন অফ লোকাল অর সিস্টেমিক হোস্ট ডিফেন্সেস। একটা পোস্ট অপারেটিভ উন্ডের আমরা পিকচার দেখতে পাচ্ছি। এই পিকচারে যে এই যে অংশটি, এখানে তার একটি উন্ড ডেহিসেন্স হয়েছে ডিউ টু ইনফেকশন হয়ে এই জায়গায় গ্যাপ হয়েছে এবং এখানে দিয়ে ডিসচার্জ আসছে। তার কি কি ফ্যাক্টরস রেসপন্সিবল ফর উন্ড ইনফেকশনস, যেটা ইনক্রিজড রিস্ক অফ উন্ড ইনফেকশনের জন্য কারা দায়ী? ফার্স্ট হচ্ছে ম্যালনিউট্রিশন, ওবেসিটি, ওয়েট লস, দুটেই রেসপন্সিবল, যেটা আন্ডারওয়েট অ্যান্ড ওভারওয়েট, malnutrition. Metabolic disease like diabetes, uremia, jaundice. Immunosuppression, কি কি কন্ডিশন ইমিউনোসাপ্রেশন হয় সেগুলো আমাদের মনে রাখলেই হবে, যেমন ক্যান্সার, যে কোনো ম্যালিগন্যান্সিতে, এইডস, স্টেরয়েড, কেমোথেরাপি ও রেডিয়েশন পাচ্ছে, এরকম পেশেন্টরা ইমিউনোসাপ্রেসিভ পেশেন্ট বা সাইটোটক্সিক ড্রাগস যারাই পাচ্ছে যে কোনো কজে, তাদের ক্ষেত্রে রিস্ক বেশি থাকে উন্ড ইনফেকশন হওয়ার। colonization and translocation in the GI tract, সেক্ষেত্রেও তোমার উন্ড ইনফেকশন হতে পারে। পোর পারফিউশন লাইক সিস্টেমিক শক অর লোকাল ইস্কেমিয়া যদি থাকে, ফরেন বডি যদি থেকে যায় ম্যাটেরিয়াল, সেখান থেকে হতে পারে উন্ড সাইডে। পোর সার্জিক্যাল টেকনিক মানে ডেড স্পেস অর হিমাটোমা, দেখা গেল যে সার্জারির সময় আমরা অ্যাডিকুয়েট হিমোস্টেসিস করলাম না, তখন ওখানে কালেকশন জমা হলো, অথবা একটা ডেড স্পেস ছিল সেটা আমরা ঠিক মতো ক্লোজ করে আসিনি, এই পোর সার্জিক্যাল টেকনিকের জন্য উন্ড ইনফেকশন হতে পারে। এখন আমরা উন্ড ইনফেকশনকে কিভাবে ক্লাসিফাই করতে পারি? উন্ড ইনফেকশনকে ক্লাসিফাই করতে পারি আমরা সুপারফিশিয়াল সার্জিক্যাল সাইট ইনফেকশন, ডিপ সার্জিক্যাল সাইট ইনফেকশন অ্যান্ড অর্গান স্পেস ইনফেকশন হিসেবে। তোমাদের শর্ট নোট এসেছিল এর আগে, SSI, এটা কোনো লেখা ছিল না, SSI সার্জিক্যাল সাইট ইনফেকশন, এভাবে একটা শর্ট নোট এসেছিল তোমাদের। সো আমরা যদি সার্জিক্যাল সাইট ইনফেকশনকে আমরা এভাবে ক্লাসিফাই করতে পারি: সুপারফিশিয়াল সার্জিক্যাল সাইট ইনফেকশন, ডিপ সার্জিক্যাল সাইট ইনফেকশন অ্যান্ড অর্গান স্পেস। ডিপ সার্জিক্যাল সাইট ইনফেকশন ইন দ্য ডিপার মাস্কুলোফাশিয়াল লেয়ারে হবে, আর অর্গান স্পেস ইনফেকশন সাচ অ্যান অ্যাবডোমিনাল অ্যাবসেস হতে পারে আফটার অ্যান অ্যানাস্টোমোটিক লিকেজ অর ব্রাস্ট অ্যাপেন্ডিক্স, ইন দ্যাট কেস অ্যাবডোমেনে অ্যাবসেস হতে পারে, যে কোনো কারণে হোক না কেন, এগুলো হচ্ছে অর্গান স্পেস ইনফেকশন। আমরা আরো ক্লাসিফাই করতে পারি মেজর সার্জিক্যাল সাইট ইনফেকশন এবং মাইনর সার্জিক্যাল সাইট ইনফেকশন হিসেবে। তাহলে আমরা আসছি যে মেজর সার্জিক্যাল সাইট ইনফেকশনটা কি জিনিস। A major surgical site infection is defined as a wound that either discharges significant amount of pus spontaneously or needs a secondary procedure to drain it. মানে উন্ড ইনফেকশন হবে যেখানে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ পাস প্রোডাকশন হবে, এবং সেই যে পাস প্রোডাকশন হচ্ছে তার জন্য সার্জিক্যাল ড্রেনেজের প্রয়োজন হবে, তখনই আমরা বলবো এটা মেজর সার্জিক্যাল সাইট ইনফেকশন। এবং সাথে এটা তো লোকাল উন্ডে চেঞ্জ হচ্ছে, পেশেন্টের কিছু সিস্টেমিক ইলনেস থাকবে, লাইক ফিভার থাকতে পারে, ম্যালেজ থাকতে পারে, এই ফিচারটা থাকবে এটা মেজর সার্জিক্যাল সাইট ইনফেকশনে। পিকচারে আমরা কি দেখতে পাচ্ছি, তার একটা ল্যাপারোটমি হয়েছিল, ল্যাপারোটমির পরে এটা আমরা ভুলে যাই, এখানে একটা আইলোস্টোমি স্টোমা করা হয়েছে, আমরা মেইন উন্ডে চলে আসি। ক্লোজ করার পরে তার এই সার্জিক্যাল সাইডে ইনফেকশন হয়েছে এবং প্রফিউজ ডিসচার্জ আসছে, সেজন্য আমরা এটাকে বলছি মেজর সার্জিক্যাল সাইড ইনফেকশন বা উন্ড ইনফেকশন। তাহলে মাইনর উন্ড ইনফেকশন কি? মাইনর উন্ড ইনফেকশন মে ডিসচার্জ পাস অর ইনফেক্টেড সেরাস ফ্লুইড, পাস ডিসচার্জ হতে পারে অথবা সেরাস ফ্লুইড ডিসচার্জ হতে পারে, বাট শুড নট বি অ্যাসোসিয়েটেড উইথ এক্সেসিভ ডিসকমফোর্ট অ্যান্ড সিস্টেমিক সাইন্স অর ডিলে ইন রিটার্ন হোম।
মানে যদি মাইনর সার্জিক্যাল সাইট ইনফেকশন হয় বা উন্ড ইনফেকশন হয়, ইন দ্যাট কেস যে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ পাস প্রোডাকশন হচ্ছে, ড্রেনেজ বা সার্জিক্যাল ড্রেনেজের আমাদের প্রয়োজন হচ্ছে, সাথে তার সিস্টেমিক ইলনেস থাকছে, তখন পেশেন্টের হোম রিটার্নটাও ডিলে হয়ে যায়, হসপিটাল স্টেটা বেড়ে যায়। কিন্তু মাইনর উন্ড ইনফেকশনের ক্ষেত্রে সিস্টেমিক ডিসকমফোর্ট থাকছে না বা কোনো ইলনেস থাকছে না, কিন্তু তার যে পাসটা প্রোডাকশন হচ্ছে সেটাও মাইনর অ্যামাউন্ট অথবা সেরাস ফ্লুইড ডিসচার্জ হচ্ছে বা সেরোসিঙ্গোনাস ডিসচার্জ হচ্ছে, তখন আমরা বলছি এটা মাইনর উন্ড ইনফেকশন। এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি পিকচারে যে একটা উন্ড সাইডে তার এই যে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ পাস নেই, একটু অল্প দেখা যাচ্ছে ডিসচার্জ আছে এবং তেমন কোনো ডেহিসেন্স হয়নি, এটা হচ্ছে একটা মাইনর উন্ড ইনফেকশনের পিকচার। আমরা উন্ড ইনফেকশনকে বা সার্জিক্যাল সাইট ইনফেকশনকে আরো ক্লাসিফাই করতে পারি প্রাইমারি সোর্স অফ ইনফেকশন এবং সেকেন্ডারি সোর্স অফ ইনফেকশনের উপর ডিপেন্ড করে। তাহলে ইনফেকশনের সোর্সটা যদি আসে এন্ডোজেনাস সোর্স, তখন আমরা বলছি প্রাইমারি ইনফেকশন, মানে প্রাইমারি ইনফেকশনটা যেটা প্রেজেন্ট ইন অর অন দ্য হোস্ট অ্যান্ড সো অ্যাকোয়ার্ড ফ্রম অ্যান এন্ডোজেনাস সোর্স। পেশেন্টের নিজের বডি থেকে যে সোর্স থেকে যদি কোনো ইনফেকশন হয় তখন আমরা বলছি প্রাইমারি উন্ড ইনফেকশন, সাচ অ্যাজ SSI, সার্জিক্যাল সুপারফিশিয়াল সার্জিক্যাল সাইট ইনফেকশন ফলোইং কন্টামিনেশন অফ দি উন্ড from a perforated appendix. পারফোরেটেড অ্যাপেন্ডিক্স যেখান থেকে পাস ডিসচার্জ হচ্ছিল সেখান থেকে তার উন্ডে যদি কন্টামিনেশন হয় এবং সুপারফিশিয়াল সার্জিক্যাল সাইট ইনফেকশন হয়, সেটা পেশেন্টের থেকেই হচ্ছে সোর্সটা, সেই জন্য আমরা বলছি প্রাইমারি উন্ড ইনফেকশন। আর সেকেন্ডারি আর এক্সোজেনাস বা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন ফ্রম এ সোর্স আউটসাইড দ্য বডি, পেশেন্টের বডির বাইরের কোনো সোর্স থেকে যদি ইনফেকশন হয় তখন এটাকে আমরা বলছি সেকেন্ডারি আর এক্সোজেনাস ইনফেকশন, such as অপারেটিং থিয়েটার থেকে যদি ইনফেকশন হয়, ইনঅ্যাডিকুয়েট এয়ার ফিল্ট্রেশনের জন্য বা পোর অ্যাসেপসিস এর জন্য, আর ওয়ার্ডের যদি কোনো পোর হ্যান্ড ওয়াশিং যদি থাকে, মানে কোনো সিস্টার ডক্টর বা ওয়ার্ড বয় এদের কাছ থেকে যদি কোনো ইনফেকশন আসে তখন আমরা বলবো এক্সোজেনাস, সেকেন্ডারি অর হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। এভাবে আমরা উন্ড ইনফেকশনকে আবার ক্লাসিফাই করতে পারি। তাহলে আমরা 3 ভাবে উন্ড ইনফেকশনকে ক্লাসিফাই করলাম। এখন আর কিছু স্কোরিং সিস্টেম আছে, সেই স্কোরিং এর সিস্টেমের মাধ্যমে আমরা কি করতে পারি, উন্ড ইনফেকশনকে স্কোরিং বা গ্রেডিং করতে পারি, যার মাধ্যমে আমরা অ্যাসেস করতে পারি এটা মেজর উন্ড ইনফেকশন আর মাইনর উন্ড ইনফেকশন। দুইটা স্কোরিং সিস্টেম আছে, ওয়ান ইজ সাউথহ্যাম্পটন আর অ্যানাদার ইজ অ্যাসেপসিস। দেখো সাউথহ্যাম্পটন উন্ড গ্রেডিং সিস্টেমে গ্রেড 0, 1, 2, 3, এখন গ্রেড 0 তে নর্মাল হিলিং হলে গ্রেড 0, গ্রেড 1 নর্মাল হিলিং উইথ মাইল্ড ব্রুইজিং অর ইরাইথেমা। এতটুকু সাব ক্লাসিফিকেশন মনে না রাখলেও চলবে, হেডলাইন মনে রাখলেই চলবে। নর্মাল হিলিং হয়েছে কিন্তু সাথে তার মাইল্ড ব্রুইজিং আছে আর ইরাইথেমা আছে। গ্রেড 2 ইরাইথেমা প্লাস আদার সাইন্স অফ ইনফ্লামেশন, তার ইরাইথেমার সাথে কিছু ইনফ্লামেশন আছে, এটা যেমন A আর B তে বলেছে অ্যাট 1 পয়েন্ট অথবা পুরো সুচার জুড়েই আছে, সেভাবে আমরা এটাকে গ্রেডিং করতে পারি। আর কি গ্রেড 3 তে কি আছে, ক্লিয়ার অর হোমোজেনাস ডিসচার্জ অর হোমোসেরাস ডিসচার্জ, মানে হিমোসেরাস ডিসচার্জটা হচ্ছে একটু রেডিশ টাইপের ডিসচার্জ আসবে, সেটাকে আবার সাবগ্রেডিং করা হয়েছে, এগুলো মনে না রাখলেও হবে। একটা পয়েন্ট দিয়ে পুরো উন্ড জুড়ে লার্জ ভলিউম প্রলং সময় ধরে 3 দিনের বেশি ধরে, শুধু মনে রাখলেই হবে গ্রেডিং 3 ক্লিয়ার আর হিমোসেরাস ডিসচার্জ। এ পর্যন্ত মাইনর ছিল। এরপরে যে গ্রেড 4 and 5 তখন আমরা চলে যাব মেজর কমপ্লিকেশন বা মেজর উন্ড ইনফেকশনের ক্ষেত্রে কিভাবে গ্রেডিং হচ্ছে। 4টা যেটা পাস ডিসচার্জ হবে সিঙ্গেল পয়েন্ট দিয়ে অথবা অ্যালং দ্য উন্ড, আর 5 deep or severe wound infection with or without tissue breakdown, hematoma requiring aspiration। আর অ্যাসেপসিস যেটা বলা হচ্ছে সেটা নামের সাথেই SEPSIS, ক্রাইটেশন এন্ড পয়েন্ট। দেখো অ্যাডিশনাল এতে অ্যাডিশনাল ট্রিটমেন্ট যদি প্রয়োজন হয়, দেখো স্কোর 0। এই অ্যাডিশনাল ট্রিটমেন্টের আন্ডারে কি আছে,
অ্যান্টিবায়োটিক্স ফর উন্ড ইনফেকশন যদি প্রয়োজন হয় 10 স্কোর। ডিসচার্জ অফ পাস আন্ডার লোকাল অ্যানেস্থেশিয়া যদি ড্রেনেজ অফ পাস, লোকাল অ্যানেস্থেশিয়া যদি ড্রেনেজের প্রয়োজন হয় তখন স্কোর 5। debridement of wound under general anesthesia তাহলে স্কোর 10। যত স্কোর বাড়ছে তত কিন্তু আমরা মেজর হিসেবে ট্রিট করব। সেরাস ডিসচার্জ যদি হয় ডেইলি, এটা আমরা স্কোর করতে পারি 0 to 5, 0, 1, 2, 3, 4, 5 এভাবে। রাইথেমা যদি হয় ডেইলি 0 to 5। পিতে পুরুলেন্ট এক্সুডেট ডেইলি 0 to 10। সেপারেশন অফ ডিপ টিস্যু ডেইলি এটাও 0 to 10। আইসোলেশন অফ ব্যাকটেরিয়া ফ্রম উন্ড 10। Stay as inpatient prolonged period over 14 days as a result of wound infection যদি হসপিটালাইজেশনের প্রয়োজন হয় more than 14 days তখন এটা স্কোর 5। তাহলে এভাবে স্কোরিং করে আমরা wound ইনফেকশনের এই সিভিয়ারিটিটাকে অ্যাসেস করতে পারি। এবার আমরা কিছু লোকালাইজড wound ইনফেকশনে চলে যাব। তার মধ্যে একটি হচ্ছে অ্যাবসেস, সেলুলাইটিস এন্ড লিম্ফ্যাঞ্জাইটিস। তোমাদের জন্য অ্যাবসেস এন্ড সেলুলাইটিস খুবই ইম্পর্টেন্ট। ইনভেরিয়েবলি টেবিল ভাইভাতে আস্ক করা হয় অ্যাবসেস এন্ড সেলুলাইটিস এবং এটা রিটেন কোশ্চেনও আসে। হোয়াট ইজ অ্যাবসেস? Localized collection of pus lined by pyogenic membrane, that is abscess. Pyogenic organisms, predominantly Staphylococcus aureus, cause tissue necrosis and suppuration. Pus is composed of dead and dying white blood cells that release damaging cytokine, oxygen-free radicals, and other molecules. তোমাদের এই what is pus অথবা define pus এই কথাটি বারবার আস্ক করা হয় ভাইভাতে। তাহলে পাস কি? পাস is composed of dead or dying white blood cells and that release damaging cytokines, oxygen-free radicals, and other molecules. এই কম্পোজিশনটাকে যে জিনিস পাওয়া যাচ্ছে সেটাই পাস। Abscesses contain hyperosmolar material that draws in fluid. This increases pressure and causes pain. আবার যদি এই একটা হচ্ছে হাইপারঅসমোলার ম্যাটেরিয়ালের জন্য প্রেসার ইনক্রিজ করছে যার জন্য পেইন হচ্ছে, আর একটা কারণে পেইন হতে পারে যে প্রেসার বেড়ে গেল, যে কন্টেন্টটা জমা হলো সেটা সারাউন্ডিং এ তার নার্ভে যদি কম্প্রেশন হয় সেখান থেকেও পেইন হতে পারে, বাট মেইনলি এই কারণেই পেইন হয় অ্যাবসেসের ক্ষেত্রে। আমরা যখন অ্যাবসেস ক্যাভিটি থেকে পাস ডিসচার্জ করে দিই, ব্লাড ড্রেনেজ করে দিই, রিলিজ করে দিই, তখন পেশেন্টের পেইন কমে যায়। ট্রিটমেন্ট কি অ্যাবসেসের? অ্যাবসেসের ট্রিটমেন্ট অলওয়েজ ইনসিশন এন্ড ড্রেনেজ অফ পাস। দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ ইনসিশন এন্ড ড্রেনেজ অফ পাস। এই এছাড়ার কোনো ট্রিটমেন্ট অপশন নেই। কেউ বলবেন আমরা অ্যান্টিবায়োটিক দেবো, হ্যাঁ আমরা ইনসিশন এন্ড ড্রেনেজ করব, সাথে সেই পাসটাকে আমরা সেন্ড করব কালচার এন্ড সেন্সিটিভিটির জন্য। আর ওই রিপোর্ট হাতে না পর্যন্ত আমরা কি করব, একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক স্টার্ট করব ইনিশিয়ালি। এটাই হচ্ছে ট্রিটমেন্ট অফ অ্যাবসেস। তাহলে ট্রিটমেন্ট ইনসিশন এন্ড ড্রেনেজ অফ পাস সেন্ড ফর কালচার এন্ড সেন্সিটিভিটি, অ্যান্টিবায়োটিক ইনিশিয়ালি ব্রড স্পেকট্রাম, লেটার অন অ্যাকর্ডিং টু কালচার সেন্সিটিভিটি। যদি দেখা যায় যে আমরা ইনিশিয়ালি যে অ্যান্টিবায়োটিকটা স্টার্ট করেছিলাম সেটি রেসপন্স করেছে, তাহলে আমরা আর পরে অ্যান্টিবায়োটিক চেঞ্জ করব না, সেটাই কন্টিনিউ করব। আরো কিছু সিস্টেম আছে, এটা তো আমরা ওপেন ড্রেনেজ করলাম, আমরা আল্ট্রাসোনো গাইডেড বা সিটি গাইডেডও, মডার্ন ইমেজ গাইডেড আমরা এই অ্যাসপিরেশন করতে পারি বা ড্রেনেজ করতে পারি পাস। কমপ্লিকেশন কি হতে পারে অ্যাবসেসের? ইফ ইট ইজ নট ড্রেইন অর রিজলভ কমপ্লিটলি, এ ক্রনিক অ্যাবসেস মে ডেভেলপ বা হতে পারে, সেখান থেকে ক্রনিক ডিসচার্জে সাইনাস ডেভেলপ করতে পারে। ইফ ইট ইজ পার্টলি স্টেরিলাইজড উইথ অ্যান্টিবায়োটিক অ্যান্ড অ্যান্টিবায়োমামে ফর্ম, যদি তুমি হচ্ছে অ্যান্টিবায়োটিক দিলে অ্যাবসেসে, সেটা কি হয়, একটা অর্গানাইজ অ্যাবসেস সারাউন্ডিং ক্যাপসুল তৈরি হয় এবং একটা অ্যান্টিবায়োমা ফর্ম করে, জাস্ট লাইক অ্যান সুয়েলিং। পারসিস্টেন্ট যদি ক্রনিক অ্যাবসেস থাকে, সেটা বললাম অলরেডি বলা হয়েছে, সেখান থেকে সাইনাস বা ফিস্টুলা ফর্মেশন হতে পারে। কিছু অর্গানিজম আছে অ্যাসোসিয়েটেড উইথ ক্রোনিসিটিস, সাইনাস বা ফিস্টুলা ফর্মেশনের জন্য মেইনলি দায়ী। সেই অর্গানিজম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম অ্যান্ড অ্যাক্টিনোমাইকোসিস, মানে আমরা টিউবারক্লোসিস এবং অ্যাক্টিনোমাইকোসিস এই দুইটা কন্ডিশনে এই ক্রোনিসিটি ডেভেলপ করে অ্যাবসেসের, সেখান থেকে সাইনাস বা ফিস্টুলা ফর্মেশন হতে পারে। তখন আমাদের শুধু কালচারে হবে না, আমাদের টিস্যু
হিস্টোপ্যাথোলজির জন্য পাঠাতে হবে, তখন আমরা অ্যাকর্ডিং টু সেই জিনিস দেখে আমরা কালচারের রিপোর্ট, কালচার এবং হচ্ছে হিস্টোপ্যাথোলজি রিপোর্ট দেখে আমরা ট্রিটমেন্ট দিব অ্যাকর্ডিং টু কজ। An abscess in a deep cavity such as pleura or peritoneum may be difficult to diagnose or locate। যেটা হচ্ছে এটা তো ইন জেনারেল অ্যাবসেস বলা হচ্ছে। ইন্ট্রাঅ্যাবডোমিনাল যদি অ্যাবসেস থাকে বা থোরাসিক ক্যাভিটিতে যদি অ্যাবসেস থাকে, সেই ক্ষেত্রে অ্যাসেস করা ডিফিকাল্ট হয়, মানে ডায়াগনোসিস করা। এবং ইন দ্যাট কেস তখন আমরা ইমেজ গাইডেড ড্রেনেজ করতে পারি অথবা ল্যাপারোস্কোপি ও ল্যাপারেটমি করতে পারি। এটা অ্যাকর্ডিং টু কন্ডিশন ট্রিটমেন্ট অলরেডি বলা হয়ে গিয়েছে। নেক্সট ওয়ান ইজ সেলুলাইটিস। Cellulitis is the non-suppurative invasive infection of tissue, or we can define as an acute, diffuse, spreading inflammation of subcutaneous tissue fascial plane. Fascial plane jodi ba subcutaneous tissue plane jodi acute, diffuse spreading inflammation hoy, jeta non-suppurative মানে pass production হচ্ছে না, তখন আমরা বলছি সেলুলাইটিস। কি কি অর্গানিজম রেসপন্সিবল ফর সেলুলাইটিস? বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই, স্টেফাইলোকক্কাই, ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স। Picture shows cellulitis of upper and lower eyelid of right upper and lower eyelid. দেখো ফেসে অরবিটে যে আপার আইলিড এন্ড লোয়ার আইলিডে যে সোয়েলিংটা হয়েছে, ইট ইজ সেলুলাইটিস। স্টেপ্টোকক্কাল সেলুলাইটিস অফ লেগ, এটা ব্লিস্টার ফর্মেশন হয়ে গিয়েছে। কমন সাইট কোথায় সেলুলাইটিসের? কমন হতে পারে ফেসে, নেকে, অরবিট, হ্যান্ড। সাসেপ্টেবল গ্রুপ কারা? ইমিউনোকম্প্রোমাইজ পারসন লাইক ডায়াবেটিক পেশেন্ট, ম্যালনারিশ পেশেন্ট, ইমিউনোকম্প্রোমাইজ পেশেন্ট, এটা সবাই সাসেপ্টেবল গ্রুপ বা রিস্ক গ্রুপ যাদের কমনলি সেলুলাইটিস হয়ে থাকে। ক্লিনিক্যাল ফিচার কি পাওয়া যাবে সেলুলাইটিস পেশেন্টদের? সোয়েলিং থাকবে, রেডনেস থাকবে, ইচিং কমপ্লেন করবে, পেইন কমপ্লেন করবে, টেন্ডারনেস পাওয়া যাবে, লুকস ব্রাউনি, কোনো ডেফিনেটিভ এজ থাকবে না, ফিচার্স অফ টক্সিমিয়া মে প্রেজেন্ট। ট্রিটমেন্ট কি? রেস্ট, এলিভেশন অফ দ্য অ্যাফেক্টেড পার্ট, অ্যানালজেসিক, অ্যান্টিবায়োটিক। কখনো কখনো এখান থেকে তার অ্যাডিশনাল ইনফেকশন হয়ে অ্যাবসেস ফর্মেশন হতে পারে, তখন আমাদের ইনসিশন এন্ড ড্রেনেজ করতে হবে। Next one is lymphangitis. Lymphangitis is part of a similar process and present as painful red streaks in affected lymphatics. যদি লিম্ফেটিকে সিস্টেমে সিমিলার প্রসেস হয়, তখন আমরা বলছি lymphangitis, just like cellulitis এর মতো। Cellulitis is usually located at the point of injury and subsequent tissue infection. And lymphangitis is often accompanied by painful lymph node grooves in the related drainage area. আমরা জানি লিম্ফেটিক দিয়ে কোনো কিছু যদি কোনো অর্গানিজম পাস করে, তখন এটা ইনিশিয়ালি কি করে লিম্ফ নোডে গিয়ে অ্যারেস্ট হয়, তখন এটা রিয়াকশন হয়, রিয়াক্টিভ চেঞ্জ হয়, তখন লিম্ফ নোড পেইনফুল হবে। সেলুলাইটিসে আমরা লিম্ফ নোড এনলার্জমেন্ট পাবো না, লিম্ফ্যাঞ্জাইটিসে অ্যাডিশনাল লিম্ফ্যাঞ্জাইটিস থাকবে, ইনফ্লামেশন থাকবে লিম্ফেটিক ভেসেলসের সাথে লিম্ফ নোড এনলার্জ থাকবে। নন সাপোরেটিভ, এটাও সেলুলাইটিসের মতো বাট পোরলি লোকালাইজড, commonly caused by streptococci, staphylococci, clostridia. Same group of organism the infection হচ্ছে। Blood culture is often negative থাকে, আমরা অর্গানিজম ইউজুয়ালি পাই না। এখন আমরা চলে যাব সিস্টেমিক ইনফ্লামেশন। এতক্ষণ আমরা পড়েছিলাম লোকালাইজড ইনফেকশন বা লোকালাইজড ইনফ্লামেশন হয়ে কি কন্ডিশন হতে পারে, একটা বললাম অ্যাবসেস, সেলুলাইটিস, লিম্ফ্যাঞ্জাইটিস। এখন আমরা পড়ব সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম and multiple organ dysfunction syndrome. তাহলে এই ছোট ছোট জিনিসগুলো তোমাদের শর্ট আকারে চলে আসে। SARS, what is SARS? SARS is the body's systemic response to severe infection. SARS is the body's systemic response to severe infection. SARS কখন বলবো আমরা? এই যে কয়েকটা কম্পোনেন্ট আছে, সেই কম্পোনেন্ট গুলার থেকে যদি দুটো কম্পোনেন্ট পজিটিভ থাকে, তখনই আমরা বলবো সার্স। তাহলে কম্পোনেন্ট গুলা কি? হাইপারথার্মিয়া,
temperature more than 38 degrees centigrade, or hypothermia, temperature less than 36 degrees centigrade. Tachycardia more than 90 beat per minute, no beta blocker, or tachypnea more than 20 per breath. White cell count more than 12 into 10 to the power 9 per liter, or less than 4 into 10 to the power 9 per liter. এই যে কম্পোনেন্ট গুলো আছে, এটার যে কোনো দুটো পজিটিভ থাকলেই আমরা বলবো সার্স, মানে বডি সিভিয়ার সিস্টেমিক রেসপন্স টু সিভিয়ার ইনফেকশন, ইনফেকশনের জন্য বডির যে রেসপন্সটা সেটাই হচ্ছে সার্স। দেন হোয়াট ইজ সেপসিস? Sepsis is SARS with documented infection. Documented যদি ইনফেকশন আমরা পাই সাথে, তখন আমরা বলবো sepsis. What is severe sepsis or sepsis syndrome? Sepsis with evidence of one or more organ failure. দেখো একটা আরেকটার সাথে রিলেটেড। সিভিয়ার সেপসিস or sepsis syndrome আমরা বলবো যখন দেখা যাবে এই সিভিয়ার ইনফেকশনের সাথে যে কোনো একটি অর্গান ফেইলিওর আছে, heart failure, lung failure, kidney failure, or brain failure, যে কোনো একটা। What is MODS? Multi-organ dysfunction syndrome. It is the effect that SARS produces systemically. Systemically SARS যে ইফেক্টটা প্রডিউস করছে সেটাই MODS. MODS means multi-organ dysfunction syndrome. MODS কি? তাহলে multiple system organ failure is the end stage of uncontrolled MODS, মানে multiple organ dysfunction syndrome. খুবই ছোট ছোট লাইন, এক লাইন একটা আরেকটার সাথে রিলেটেড যে কোনো একটা জিনিস চলে আসতে পারে রিটেনে, এবং ভাইবাতে আস্ক করা হয় সেপসিস থেকে, সার্স থেকে। এরপর আমরা চলে যাব কমন জিনিস যেটা সবাই জানি, আমরা ছোটবেলা থেকে এগুলো পড়ছি, বাচ্চা বেলার থেকে না, গ্যাস গ্যাংগ্রিন, টিটেনাস, কিন্তু ডেঞ্জারাস উন্ড ইনফেকশন। গ্যাস গ্যাংগ্রিন পড়বো আমরা এখন। গ্যাস গ্যাংগ্রিনের পজিটিভ অর্গানিজম সবাই জানো, is caused by Clostridium perfringens. These are gram positive anaerobic spore bearing bacilli. আস্ক করা হয় অর্গানিজম এর টোটাল ডেসক্রিপশনটা। Clostridium perfringens এটা কি? গ্রাম পজিটিভ anaerobic spore bearing bacilli. রিস্ক ফ্যাক্টরস কি গ্যাস গ্যাংগ্রিনের? মিলিটারি বা ট্রমাটিক উন্ড, কোলোরেক্টাল সার্জারির পরে হতে পারে, ইমিউনোকম্প্রোমাইজ, ডায়াবেটিক পেশেন্ট আর ম্যালিগন্যান্ট ডিজিজ যদি থাকে তাদের গ্যাস গ্যাংগ্রিন কমনলি হয়ে থাকে। মেইনলি কন্টামিনেটেড উন্ডে হয়। প্যাথোজেনেসিস কি? সয়েল or deep contaminated penetrating wound যদি থাকে, সেই produces anaerobic condition in which bacteria proliferate and multiply. They release toxins and enzymes such as alpha toxin, that is lecithinase, collagenase, hyaluronidase, other proteases. Cell walls destroyed হবে, tissue necrosis হবে with fermentation of carbohydrate, proteolysis and production of carbon dioxide and hydrogen. টিস্যু নেক্রোসিস স্প্রেড করবে র্যাপিডলি, এভাবে এই প্যাথোজেনেসিসটা চলতে থাকবে। তখন আমাদের ট্রিটমেন্ট কি? অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিস শুড অলওয়েজ বি কনসিডার ইন পেশেন্ট অ্যাট রিস্ক। যদি আমরা সাসপিশন করি আমরা অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিস দিব, আর যদি এস্টাবলিশড হয়ে যায় ইট ইজ গ্যাস গ্যাংগ্রিন, আমাদের কি করতে হবে? লার্জ ডোজ অফ ইন্ট্রাভেনাস পেনিসিলিন দিতে হবে, আর আমাদেরকে এই যে অ্যাফেক্টেড টিস্যু বা উন্ড সেটার অ্যাগ্রেসিভ ডিব্রাইটমেন্ট করতে হবে। ইন শর্ট এতটুকুই গ্যাস গ্যাংগ্রিন তোমাদের জন্য। নেক্সট ওয়ান ইজ ক্লস্ট্রিডিয়াম টিটেনি, যেটা করছে এটা কি? ইট ইজ অ্যানাদার অ্যানারোবিক টার্মিনাল স্পোর বিয়ারিং গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া. Spores are widespread in soil and manure, and so the infection is more common in traumatic civilian and military wounded বেশি হয়ে থাকে টিটেনাস যেটা। প্যাথোজেনেসিস কি টিটেনাসের? অ্যানারোবিক অর্গানিজম গ্রো করবে at the site of wound and produce করবে অ্যানারোবিক environment, organism multiply করবে, produce করবে exotoxin like tetanus plasmin. এটা কি করে? affect করে myoneural junction and motor neurons at the anterior horn cell of the spinal cord. তখন এটা কি করে? inhibit করে motor end plate এবং inhibits the inhibitory neuron of the upper motor neuron. Increase concentration of acetylcholine at the motor end plate and excitation of motor nerve. মোটর নার্ভের যদি এক্সাইটেশন হয় তখন কি হবে? মাসেল স্পাজম হবে। ক্লিনিক্যাল ফিচার্স তোমরা আরো ডিটেলস পড়েছো, ইন শর্ট এটুকু তোমাদের জন্য। এ শর্ট প্রোড্রোমাল পিরিয়ড, প্রগনোসিস খুবই খারাপ,
leads to spasm in the distribution of the motor nerves of the face, followed by development of severe generalized motor mass spasm, including opisthotonous, respiratory arrest, even death. আর লঙ্কার prodromal period হতে পারে 4 to 5 weeks associated with milder form of the disease. Mild form present করতে পারে। টিটেনাসের আমরা প্রোফাইলেক্সিস সবাই জানি, আমরা ভ্যাকসিনেশন করব। টিটেনাস টক্সয়েড ইজ দ্য বেস্ট প্রিভেন্টিভ ট্রিটমেন্ট। আর যদি ইনফেকশন হয়ে যায়, উন্ড ইনফেকশন দিয়ে যে এস্টাবলিশড ইনফেকশন, আমরা কি করব? মাইনর ডেব্রাইডমেন্ট অফ দি উন্ডের ডেব্রাইডমেন্ট করব। অ্যান্টিবায়োটিক দিব উইথ বেনজাইল পেনিসিলিন, আর মাসেল রিল্যাক্সেন্ট দিব। পেশেন্ট মে রিকোয়ার ভেন্টিলেশন ইন সিভিয়ার ফর্ম, মানে ভেন্টিলেট করে রাখতে হতে পারে। দিস মে বি অ্যাসোসিয়েটেড উইথ হাই মর্টালিটি। যখন যদি ভেন্টিলেশনের দরকার হয় তাদের ক্ষেত্রে মর্টালিটি রেট অনেক বেশি। আর ইউজ অফ অ্যান্টিটক্সিন ইউজিং হিউম্যান ইমিউনোগ্লোবিউলিন। আর টক্সয়েড ইজ এ ফরমালিন অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, সবাই তোমরা এটা জানো, and should be given in 3 separate doses to give protection for a 5-year period, after which a single 5-yearly booster ডোজ আমরা দিয়ে থাকি। দুই ধরনের আছে শিডিউল, একটা 5 ইয়ার, একটা 5 ডোজের আছে, 0, 1 month, 6 month, 1 year, 1 year, যেটা আমরা দিয়েছিলাম। তোমরা কোনটা ফলো করো জানি না, এটা আপগ্রেড হয়েছে টিটেনাস ভ্যাকসিনেশনের। 15 বছরের পরে সবাইকে টিটেনাস ভ্যাকসিনেশন দিয়ে দেওয়া উচিত, শুধুমাত্র মেয়ে না, সবাই। আরেকটি ইনফেকশন যেটা মোস্ট কমন, সেটি হচ্ছে সিনার্জিস্টিক স্প্রেডিং গ্যাংগ্রিন। আরেকটা সিনোনিম হচ্ছে সাবডার্মাল গ্যাংগ্রিন। আরেকটি সিনোনিম নেক্রোটাইজিং ফাসাইটিস। আরেকটি সিনোনিম আছে ফর্নিয়াস গ্যাংগ্রিন, কমনলি হয় স্ক্রোটামে। সেজন্য অ্যাকর্ডিং টু সাইড এই গ্যাংগ্রিন নাম দেওয়া হয়েছে, কিন্তু এই যে এই প্যাথোজেনেসিসটা সেম একই জায়গায় কমন অর্গানিজম দিয়ে হয়ে থাকে। তাহলে যে কোনো একটি আসলে আমরা লিখতে পারবো বা বলতে পারবো সিনার্জিস্টিক স্প্রেডিং গ্যাংগ্রিন, অথবা সাবডার্মাল গ্যাংগ্রিন, অথবা নেক্রোটাইজিং ফাসাইটিস। কিছু মনে না থাকলে নেক্রোটাইজিং ফাসাইটিস। পজিটিভ অর্গানিজম, এটা মেইনলি মিক্স অর্গানিজম দিয়ে হয়। Mixed pattern of organism is responsible. Coliforms, Staphylococci, bacteroids, anaerobic streptococci or peptistreptococci, all acting synergistically. Synergistically এগুলা কাজ করে, এগুলা ক্লোস্ট্রিডিয়া দিয়ে এই প্যাথোজেনেসিস হয় না বা এই কন্ডিশন হয় না। দেখো, অ্যাবডোমিনাল ওয়ালে যদি সেম প্যাথোজেনেসিস এর মাধ্যমে ইনফেকশন হয়, তখন আমরা বলছি মেলানিন সিনার্জিস্টিক হসপিটাল গ্যাংগ্রিন, মেলানিন সিনার্জিস্টিক গ্যাংগ্রিন। আর স্ক্রোটামে যেটা বললাম যদি যখন হয়, তখন আমরা বলছি ফর্নিয়াস গ্যাংগ্রিন, প্যাথোজেনেসিস সেম। আর নেক্রোটাইজিং ফাসাইটিস। রিস্ক ফ্যাক্টরস কাদের হয়? ডায়াবেটিস পেশেন্টদের, ইমিউনোকম্প্রোমাইজ পেশেন্টদের, ম্যালনারিস পেশেন্টদের হয়ে থাকে কমন। ক্লিনিক্যাল ফিচার কি থাকবে? unusual pain থাকবে, erythema beyond the area of edema থাকবে, and skin blister থাকতে পারে, ক্রিপিটাস পাওয়া যাবে, গ্যাস গ্যাংগ্রিনে যেমন ক্রিপিটাস পাওয়া যায়, গ্রেইশ ডিসচার্জ থাকবে, ফিভার ইউজুয়ালি অ্যাবসেন্ট থাকে, শক কোয়াগুলোপ্যাথি বা মাল্টিপল অর্গান ফেইলিওর অ্যাডিশনালি থাকতে পারে। এর সাথে যখন সিভিয়ার হয়ে যাবে এবং স্প্রেডিং হয়ে যাবে গ্যাংগ্রিন, তখন এই কন্ডিশন অ্যারাইজ করবে। ট্রিটমেন্ট কি? আমরা অ্যান্টিবায়োটিক থেরাপি দিব, সাথে আমাদের উন্ড ডেব্রাইডমেন্ট করতে হবে, অ্যাগ্রেসিভ উন্ড ডেব্রাইডমেন্ট। সাথে পেশেন্টের যদি শক প্রেজেন্ট করে, তখন আমরা সাপোর্ট দিব, সার্কুলেটরি সাপোর্ট দিব। তাহলে লোকাল উন্ডের আমরা কি করব ট্রিটমেন্ট? ওয়াইড এক্সিশন আর উন্ড এক্সিশন আপ টু ব্লিডিং পয়েন্ট, আমরা এই উন্ড এক্সিশন করে দিব। এক্সটেন্সিভ এক কথায় বলে দিলাম। তারপরে যে এক্সটেন্সিভ ডিফেক্ট হলো, পেশেন্টের হিমোডাইনামিক্যালি যখন স্টেবল হয়ে যাবে, সেই ডিফেক্টকে আমরা কভার করে দিতে পারি স্কিন গ্রাফট করে, এবং প্রয়োজন বোধে আমরা ফ্ল্যাপ কভারেজ দিতে পারি অ্যাকর্ডিং টু নিড। বাট তোমরা বলতে হবে আমরা উন্ড এক্সিশন করব এবং তার সিমটোমেটিক ট্রিটমেন্ট দিব বা সার্কুলেটরি সাপোর্ট দিব, এবং ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিব পেশেন্টকে।
পেন কিলার দিব। এন্ড পেশেন্ট যখন স্টেবিলাইজ হয়ে যাবে তখন আমরা এই যে ডিফেক্টটা হলো উন্ড এক্সিশনের পরে সেটা কভার করে দিব। ওকে, এতক্ষণ ছিলাম আমরা উন্ড ইনফেকশনে বা সার্জিক্যাল সাইট ইনফেকশনে। আমরা চলে আসছি এখন প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক্স। এটাও তোমরা পড়ে এসছো মাইক্রোবায়োলজিতে। প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক, আমাদের কিভাবে অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিস চুজ করতে হবে। empirical cover against expected pathogen will with local hospital guideline. এটা country wise অথবা hospital wise এটা একটা গাইডলাইন থাকে, হসপিটাল গাইডলাইন। আমরা যদিও আমাদের established কোনো হসপিটাল গাইডলাইন নেই অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিসের, আমরা ইন্টারন্যাশনালি যেটা আছে আমরা ওইটাই ফলো করে থাকি। সিঙ্গেল শুট ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক অ্যাট ইন্ডাকশন অফ অ্যানেস্থেসিয়া। যখন আমরা একটা রুটিন অপারেশন করছি, ক্লিন কাট সার্জারি করছি, ক্লিন সার্জারি, ইন দ্যাট কেস আমাদের একটি ডোজ মানে সিঙ্গেল ডোজ আমরা ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক দিলেই হয়ে যায়। আর যদি আমরা প্রলং পিরিয়ড অপারেশন করি মোর দ্যান 6 আওয়ার্স, তখন আমাদের সেকেন্ড ডোজ দিতে হয়। Repeat only during prolonged long operation of if there is excessive blood loss. যদি blood loss হয় তখন চান্স অফ ইনফেকশন থাকে, তখন আমরা আরেক ডোজ দিব অ্যান্টিবায়োটিক। কন্টিনিউ করবে অ্যাজ এ থেরাপি if there is unexpected contamination. আমরা যদি দেখি যে আনএক্সপেক্টেড কন্টামিনেশন আছে তখন আমরা এই অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিস যেটা স্টার্ট করেছিলাম সেটা অ্যাজ এ থেরাপি কন্টিনিউ করব। যদি কোনো প্রস্থেসিস দেওয়া হয় পেশেন্টের, সেটা তখন if a prosthesis is implanted in a patient with a septic source, তখন আমরা অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিস দেব। আর এটা তো বলাই হয়েছে বেঞ্জেল পেনিসিলিন শুড বি ইউজড ইন ক্লস্ট্রিডিয়াম গ্যাস গ্যাংগ্রিন ইনফেকশন আমরা সাসপেক্ট করি তখন দিব। পেশেন্ট উইথ হার্ট ভালভ ডিজিজ or a prosthesis should be protected from bacteremia caused by dental work, urethral instrumentation or visceral surgery, তখন আমাদেরকে অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিস দিতে হবে এই কন্ডিশনগুলোতে। এটাও ইন শর্টে তোমাদের জন্য, এটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। অ্যাভয়েডিং সার্জিক্যাল সাইট ইনফেকশন, আমরা কিভাবে সার্জিক্যাল সাইট ইনফেকশনটাকে অ্যাভয়েড করতে পারি। স্টাফ শুড অলওয়েজ ওয়াশ দেয়ার হ্যান্ডস বিটুইন পেশেন্টস। আমাদের অভ্যাস খুবই খারাপ, খুবই খারাপ। শুধুমাত্র জুনিয়র না, আমাদের সিনিয়রদের মধ্যে এই অভ্যাসটা খারাপ। আমরা একটা পেশেন্ট দেখে আরেক পেশেন্টের গায়ে হাত দিয়ে ফেলি, ইন বিটুইন আমরা কোনো অ্যান্টিসেপটিক ইউজ করি না। আমাদের হ্যান্ড ওয়াশ করতে হবে অথবা আমরা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে পারি। লেন্থ অফ পেশেন্ট স্টে শুড বি কিপ টু এ মিনিমাম। আমাদের হসপিটাল স্টে পেশেন্টের এটা কমিয়ে ফেলতে হবে, পেশেন্ট টার্নওভার বাড়িয়ে দিতে হবে, তাহলে আমরা সার্জিক্যাল সাইট ইনফেকশনটাকে প্রিভেন্ট করতে পারি। প্রি অপারেটিভ শেভিং শুড বি ডান ইমিডিয়েটলি বিফোর সার্জারি, মানে আমরা শেভিং যদি দরকার হয় কখন করব, আমরা শেভ করব হচ্ছে জাস্ট বিফোর ইনসিশন অর জাস্ট বিফোর ইন্ডাকশন, তখন আমরা শেভ করব। অ্যান্টিসেপটিক স্কিন প্রিপারেশন শুড বি স্ট্যান্ডার্ডাইজড। অ্যাটেনশন টু থিয়েটার টেকনিক অ্যান্ড ডিসিপ্লিন, থিয়েটার টেকনিক অ্যান্ড ডিসিপ্লিন অবশ্যই আমাদেরকে মেনটেন করতে হবে। Avoid hypothermia perioperatively and ensure supplemental oxygenation in recovery. হাইপোথার্মিয়া হলে ল্যাক অফ অক্সিজেনের জন্য তখন সোর্স অফ ইনফেকশনটা আমাদের কি হয়, ইনফেকশনের চান্সটা বেড়ে যায়। and principles for the use of antibiotic therapy, এর পরে আমরা কিভাবে অ্যান্টিবায়োটিক ইউজ করব, আমাদের কি প্রিন্সিপাল মেনে চলতে হবে। অ্যান্টিবায়োটিক ডো নট রিপ্লেস সার্জিক্যাল ড্রেনেজ অফ ইনফেকশন, যেটা অলরেডি বলেছি যে কোনো পাস ফর্মেশন যখন হয়ে যাবে ড্রেনেজের দরকার হবে, সেক্ষেত্রে আমাদের ড্রেন করতে হবে। অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা সেটা ট্রিটমেন্ট করতে পারবো না, এটি আমাদের মাথায় রাখতে হবে। অনলি স্প্রেডিং ইনফেকশন আর সাইন্স অফ সিস্টেমিক ইনফেকশন যখন হবে তখন আমরা অ্যান্টিবায়োটিক থেরাপি দিব। আমরা ওই যে সেলুলাইটিসের বেলায় যেমন দিতে পারি। জাস্টিফাইজ দ্য ইউজ অফ অ্যান্টিবায়োটিক, আমাদের অবশ্যই আগে জাস্টিফাই করতে হবে আমি অ্যান্টিবায়োটিকটা দিয়েছি এটা আসলেই প্রয়োজন আছে কিনা। Whenever possible, the organism and sensitivity should be determined. আমাদের সবচেয়ে ভালো হয় আমরা কালচার এন্ড সেন্সিটিভিটি টেস্ট করে তখন আমরা অ্যান্টিবায়োটিক দিব। লাস্ট টপিক, ইউনিভার্সাল প্রিকশন। তোমরা বিভিন্ন মুভিতে দেখে থাকবে যে থিয়েটারে দেখা যাচ্ছে, যেমন আমরা কোভিড পিরিয়ডের সময় কি পড়েছি,
পিপিই পরেছি, তার মধ্যে হচ্ছে গ্লাভস আছে, তো সাথে মাস্ক পরেছি, সাথে আই প্রোটেক্টর পরেছি। অ্যান্ড জাস্ট লাইক আগে যেটা কোভিড পিরিয়ডের আগে তোমাদের মনে হতো মুভি দেখে যে মুভিতে শুধু দেখাতো এরকম অ্যাপিয়ারেন্স, মনে হচ্ছে অ্যাস্ট্রোনটরা এই টাইপের ড্রেস পরে। অ্যাকচুয়ালি এগুলো আমাদের কখন পড়তে হবে? আমাদের সেলফ প্রোটেকশনের জন্য, সার্জনদের প্রোটেকশনের জন্য। কেন? কারণ যদি কোনো হাই রিস্ক পেশেন্ট যে পেশেন্টগুলোর আমাদের অপারেশনের দরকার হবে ইমার্জেন্সি, লাইক এইচআইভি ইনফেকশন, এইডস এর পেশেন্ট, এই পেশেন্টগুলো যখন এইচবিএস এজি পজিটিভ ভাইরাল বা সিভি পজিটিভ পেশেন্টদের যদি আমাদের সার্জারির প্রয়োজন হয়, ইন দ্যাট কেস এই আমাদের সার্জিক্যাল টিম বা অপারেশন থিয়েটারের যারা আছে ট্রিটিং টিম, তাদের সবার যেই প্রিকশনটা নিতে হবে সেটি হচ্ছে ইউনিভার্সাল প্রিকশন, সেলফ প্রোটেকশন ফর ইনফেক্টেড বা রিস্ক পেশেন্ট। এগুলার কম্পোনেন্ট গুলা কি? When there is a risk of splashing, particularly with power tools, use of a full face mask ideally or protective spectacles, use of fully waterproof disposable gown and wraps, particularly during seroconversion. আমাদেরকে এই ওয়াটারপ্রুফ ডিসপোজেবল গাউন পরতে হবে, ওয়ান টাইম ইউজ করে ফেলে দিতে হবে। ড্র্যাপিং, যেটা আমরা হচ্ছে অ্যাবডোমিনাল পেশেন্টের যে সাইটে অপারেশন করছি আমরা যে ড্র্যাপিং শিটগুলো ইউজ করছি সেগুলো ওয়ান টাইম ফেলে দিতে হবে, পার্টিকুলারলি এই ডিজিজগুলোর বেলায়। Boots to be worn, not clogs, to avoid injury from dropped sharp instrument. আমরা দেখা যায় যে ওটি স্যান্ডেল পরে যাচ্ছি অপারেশন থিয়েটারে, না আমাদেরকে বুট পরতে হবে, সেটা আপ টু নি পর্যন্ত কভার করবে, যাতে আমাদের পায়ে কোনো শার্প ইনস্ট্রুমেন্ট পরে আমাদের এই ইনজুরি না হয় এবং এই ডিজিজটা আমাদের স্প্রেড না হতে পারে। ডাবল গ্লাভিং আমাদের পড়তে হতে পারে, লার্জার সাইজ মেবি ইনসাইড ইজ, আচ্ছা যখন আমরা ডাবল গ্লাভ পরবো তখন লার্জার সাইজটা ভিতরে পরবো, বাইরে ফিট যার হাতের যে সাইজ সেটা পরবো, তাহলে এটা কমফোর্টেবল হবে কাজ করার জন্য। অ্যালাউ অনলি এসেনশিয়াল পার্সোনাল ইন থিয়েটার, এই সার্জারি গুলো করার সময় বা এই পেশেন্ট গুলো ডিল করার সময় মিনিমাল আমাদের যে কয়জন সার্জিক্যাল টিম মেম্বার দরকার হবে যত কমে পারা যায় সেটা দিয়ে আমাদের এই অপারেশন থিয়েটারে প্রসিডিউরটাকে কমপ্লিট করতে হবে। আর অ্যাভয়েড আননেসেসারি মুভমেন্ট ইন দ্য থিয়েটারে unnecessary movement করা যাবে না। Respect is required for sharp with passes in a kidney dish, especially sharp instrument। দেখা যায় যে বিপি নাইফ, যেটা বিপি ব্লেড আমরা কি করি হ্যান্ড থেকে হ্যান্ড আমরা ট্রান্সফার করছি, এটা করা যাবে না, আমাদেরকে কিডনি ডিশের মাধ্যমে ট্রান্সফার করতে হবে, কারণ এই ট্রান্সফারের সময় দেখা যাবে যে কোনো একটা ইনজুরি হয়ে যেতে পারে। A slow meticulous operation technique is needed with minimum bleeding, যাতে এই তাড়াহুড়া করা যাবে না এই সার্জারি গুলা করার সময়, এই পেশেন্ট গুলা ডিল করার সময় দেখা যাবে তাড়াহুড়ো করার সময় আমাদের যে কোনো একটা মিস আপ হয়ে যেতে পারে, সেজন্য স্লো মেটিকুলাস অপারেটিভ টেকনিক আমাদেরকে করতে হবে উইথ মিনিমাম ব্লিডিং যাতে হয়, আর ফার্দার ইনজুরি না হয়। সো আজকে এই পর্যন্তই। তোমাদের এই সার্জিক্যাল ইনফেকশন আরো কিছু টপিক আছে এর সাথে রিলেটেড, লাইক হচ্ছে সাইনাস, ফিস্টুলা এবং হচ্ছে আলসার, এছাড়া মোটামুটি সব কভারেজ হয়ে গিয়েছে এই উন্ড ইনফেকশন বা সার্জিক্যাল ইনফেকশনের মধ্যে। তো হুমায়রা? জি ম্যাম। ওকে, শেষ করে দিব। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে অনেক লম্বা একটা ক্লাস মনোযোগ দিয়ে শোনার জন্য। থ্যাংক ইউ।